আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আমরা ক্লাসে আজকে ম্যাপ 4 এর ক্লাস। এটা কই? এটা করতেছে বাবা বাবা বাবা, প্লিজ প্লিজ ক্লাস অবশ্যই যাও। যাও। আজকে যেটা শিখবো সেটা হলো উপদ্বীপ প্রণালী। আর একটা ক্লাস হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা পড়ব অঞ্চল পরিচিতি। এই অঞ্চল পরিচিতি পড়লে আমাদের ম্যাপের সাধারণত খুঁটিনাটি শেষ হয়ে যাবে। অর্থাৎ ম্যাপের 5 ক্লাসটা হবে অঞ্চল পরিচিতি নিয়ে। আর এরপরে আমরা জাস্ট এই 5টা ক্লাসের উপরে 5টা ক্লাস এবং আমি কিছু হোমওয়ার্ক দেব, এর উপরে একটা এক্সাম হবে। ম্যাপ 5 ক্লাসটা আগামীকাল হবে, আগামীকাল ইনশাল্লাহ। ঠিক। আর এই 5টা ক্লাসের উপর একটা এক্সাম হবে এবং সেই এক্সামটা হবে আগামী রবিবার ইনশাল্লাহ ক্লাসটা হবে। আর পরীক্ষাটা আমরা ইনশাল্লাহ নেব রবিবার দিন 8:30টায়। আর এর উপরে সলভ ক্লাসটা নেব আমরা রাত 9টায়। ঠিক আছে? হ্যালো, জি 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 আপা, আমি একটু অনলাইন ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। এটা হলো শিডিউল ইনশাল্লাহ। আগামীকালকে ক্লাস হবে। আগামীকাল আপনাদের ক্লাসটা আগামী 7:15 আগামীকাল সন্ধ্যা 7:15 অঞ্চল পরিচিতি হবে। এবং অঞ্চল পরিচিতি হলে তারপর আমি পুরো আউটলাইন দিয়ে দেবো রবিবার দিন 8:30টায়। এই পরীক্ষাটা হয়তো 100 নম্বরের হবে, নয়তো 50 নম্বর। যেহেতু পড়াতে হবে 50 নম্বরই এনাফ। যেটা আমরা সব ক্লাস দেবো, তাই 50টা কোশ্চেন এনাফ। 100টা কোশ্চেন আসলে টাফ হয়ে যাবে। পরীক্ষা নেওয়াটা হবে, ক্লাস করাটাও, মানে ক্লাস সলভ করানো টাফ হয়ে যাবে। আমার ক্যামেরাটা ঘুরাই দিল। দুষ্টামি করো বাবা। ওকে, সাউন্ড প্রবলেম হবে কেন? সাউন্ড প্রবলেম। সাউন্ড ঠিক আছে এখন?
বরিশালে কনসার্ট হয়, জয় বাংলা কনসার্ট। দেখেন তো সাউন্ডটা ক্লিয়ার কিনা। এত দুষ্টমি করো। ওকে, তাহলে আজকে ক্লাস হলো উপদ্বীপ এবং প্রণালীর। টিস্যু দাও। রেডি? আজ ক্লাস হলো উপদ্বীপ এবং প্রণালীর। নেক্সট ক্লাস আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7:15 অঞ্চল পরিচিতি। 5টা ক্লাসের উপরে পরীক্ষা আগামী রবিবার সন্ধ্যা 8:30। পরীক্ষার পর সলভ ক্লাস হবে রাত 9টা ইনশাল্লাহ। ওকে, উপদ্বীপ। উপদ্বীপ শব্দ হলো 3 দিক জল থাকবে আর একদিক স্থল থাকবে। উপদ্বীপ বলা হবে যখন 3 দিকে সাগর একদিকে স্থল। যেমন দেখেন এইখানে একটা উপদ্বীপ, এই যে ফ্লোরিডা উপদ্বীপ। এই দেখেন, এই যে আমি যুক্তরাষ্ট্রের এখানে একটা দাগ দিলাম, যুক্তরাষ্ট্রের এখানে দেখবেন 3 দিকে পানি একদিকে স্থল, এটা একটা উপদ্বীপ। আপনি দেখলে দেখবেন কোরিয়া, এই কোরিয়া একটা উপদ্বীপ, কারণ এর 3 দিকে জল একদিকে স্থল। তার মানে আমরা শুরু থেকে যেতে পারি, ডান দিক থেকে আসি, উপদ্বীপগুলো দেখি। যেমন কোরীয় উপদ্বীপ, কোরীয় উপদ্বীপ দেখেন খুঁজে পান কিনা। ডান দিকে দেখেন এই যে কোরীয় উপদ্বীপ, এইটা একদিকে দক্ষিণ কোরিয়া একদিকে উত্তর কোরিয়া, আর উপরের দিকে হলো অল্প একটু রাশিয়া আর বেশিরভাগই চায়না। আর এরকমের এই যে একটু আঁকতে হবে, ধরে নেন এটা চীন, একটু আঁকতে হবে, আর এদিকটা রাশিয়া। এটা হলো ইউলো সি, যেটাকে বাংলায় বলে পিত সাগর। এইখানটা হলো জাপান, এটা হলো জাপান। এখানে একটা সাগর হলো জাপান সাগর। জাপান সাগর, আর নিচে হলো পূর্ব চীন সাগর। উপদ্বীপ বলা হয় 3 দিক স্থল একদিক জল, আর প্রণালী বা স্ট্রেইট, STRAIT, স্ট্রেইট হলো সাগর প্লাস সাগর, ভূমি মাইনাস ভূমি। সাগর প্লাস সাগর আর ভূমি মাইনাস ভূমি। সাগর প্লাস সাগর, ভূমি মাইনাস ভূমি। কি হয়েছে আপনারা বুঝতেছেন না কেন? বোর্ড ব্লার কেন? আপনার তো সমস্যা, আমার তো এখানে কোনো সমস্যা নাই। আমি আর একটা ফোনে দেখতেছি, খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনাদের সমস্যা কেন জানি না, এটা আপনার পার্সোনাল নেটে মনে হয় সমস্যা। আমি তো আমার আরেকটা ফোন থেকে দেখি, আরেকটা ফোন থেকে চালাচ্ছি, সেখানে কোনোটাই প্রবলেম না। ব্লার কেন দেখাবে? তাহলে দেখেন এইখানটা, এটা হলো কোরীয় উপদ্বীপ,
কোরীয় উপদ্বীপ। এই জাপান সাগর আর পূর্ব চীন সাগর যোগ করলে দুটি সাগর প্লাস সাগর, ভূমি মাইনাস ভূমি, কোরীয় উপদ্বীপ মাইনাস জাপান, এখানে একটা প্রণালী। এটা কি বলা হয়? কোরীয় প্রণালী। তাহলে কোরীয় প্রণালী, একদিকে কোরীয় প্রণালী শিখলেন যে জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগর, কোরীয় উপদ্বীপ মাইনাস জাপান। এই উপদ্বীপের মধ্যে দুটি দেশ, উপরে উত্তর কোরিয়া আর নিচে হলো দক্ষিণ কোরিয়া। অর্থাৎ কোরীয় উপদ্বীপে দুটি দেশ, একটা হলো উত্তর কোরিয়া, একটা হলো দক্ষিণ কোরিয়া। তার মানে কোরীয় উপদ্বীপ মাইনাস জাপান, তাকে বলা হয় কোরীয় প্রণালী। এই কোরীয় প্রণালী যোগ করেছে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে, বিভক্ত করেছে কোরীয় উপদ্বীপ আর হলো জাপানকে। আপনি বলতে পারেন যে কোরীয় উপদ্বীপ, এখানে দুটি দেশ, দক্ষিণ কোরিয়া মাইনাস উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া মাইনাস উত্তর কোরিয়া। এই যে বিভক্ত করেছে সেই রেখাটা হলো 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটাই বিভক্ত করেছে মিলিটারি ডিমার্কেশন লাইন। মিলিটারি ডিমার্কেশন লাইন। তাহলে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে মিলিটারি ডিমার্কেশন লাইন, 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই দুই কোরিয়ার মধ্যে বিরোধ হলো ইয়েলো সি বা পিত সাগর নিয়ে। আর এখানে দক্ষিণ কোরিয়া একটা সীমানা প্রাচীর দিয়েছে, তার নাম হলো নর্দার্ন লিমিট লাইন। তাহলে আমরা বলতে পারি নর্দার্ন লিমিট লাইন উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পিত সাগরে বিভক্ত করেছে। পিত সাগরে বিভক্ত করেছে। তাহলে ব্যাপারটা হলো আসি, উপদ্বীপ কাকে বলে? উপদ্বীপ হলো তিন দিক জল, একদিক স্থল। প্রণালী বা স্ট্রেট হলো সাগর প্লাস সাগর, ভূমি মাইনাস ভূমি। দুটি সাগরকে যুক্ত করবে আর দুটি ভূমিকে পৃথক করবে, তাকে প্রণালী বলে। প্রথমে দেখেছি কোরীয় উপদ্বীপ। ম্যাপের মধ্যে আমি দেখিয়েছিলাম এটা কোরীয় উপদ্বীপ, এটার উপরে উত্তর কোরিয়া, নিচে দক্ষিণ কোরিয়া। এখানে রাশিয়া এবং চীন উত্তরে, আর তিন দিকে এর স্থলভাগ, এই জলভাগ। আর এখানে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে একটা প্রণালী, সেটা কোরীয় প্রণালী। এই প্রণালী বিভক্ত করেছে কোরীয় উপদ্বীপকে এবং জাপানকে। জাপান একটা দ্বীপ রাষ্ট্র, কিন্তু কোরীয় উপদ্বীপের মধ্যে উত্তর কোরিয়া উপরে আর নিচে দক্ষিণ কোরিয়া। এই দুই কোরিয়ার মাঝে, অর্থাৎ কোরীয় উপদ্বীপ কি, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া, এবং দুই কোরিয়ার মাঝে বিভক্ত করেছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, মিলিটারি ডিমার্কেশন লাইন। আর একটা নর্দার্ন লিমিট লাইন, এটা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে পিত সাগরে বিভক্ত করে। অর্থাৎ পিত সাগরে তাদের মধ্যে একটা সীমানা রেখা আছে, এবং সেই রেখাটা হলো নর্দার্ন লিমিট লাইন। নর্দার্ন লিমিট লাইন, নর্দার্ন লিমিট লাইন। বুঝতেছি না কমেন্ট সেকশন অফ কিনা, আমি তো নিজেও দেখি না। আমি নিজেও মানে ওই যেই ফোনটা দিয়ে চালাচ্ছি সেটা দেখি, কিন্তু আমি আরেকটা ফোন থেকে তো কমেন্ট দেখতে পাচ্ছি না। এর মানে কি আমি এটা বুঝতে পারি না যে আমার কি টিপে টিপে ই করে ফেলছি কিনা। কমেন্ট সেকশন অফ কিনা আমি বুঝতেছি না। আচ্ছা দেখি, দাঁড়ান। বুঝতেছি না তো, কমেন্ট সেকশন কি অফ করে দিছে? আমি তো করি নাই। আমি তো কমেন্ট দেখি না।
অন্য ফোন থেকে দেখতে পাচ্ছি না কমেন্ট। Oh, slow down comments. You have slowed. দাঁড়ান, কি লিখতেছে? Stop slowing comments. ইন্নালিল্লাহি, কেমন হলো? এটা আবার কি হয়ে গেল? এক মিনিট, আমি দেখতেছি। বেসিক কোন অধ্যায়গুলো পড়তে পারেন ম্যাপের সাথে? একজন প্রশ্ন করছেন, ম্যাপের অধ্যায়ের সাথে কি মিলিয়ে পড়তে পারেন? ম্যাপ পড়লে সব কিছু অটোমেটিক মিলে যাবে, এগুলো মিলানোর বিষয় না। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সবই ম্যাপ থেকে, ম্যাপ জানলে ভালোভাবে জানা যায়। জিওগ্রাফি ম্যাপ জানলে পরীক্ষা ভালো হয়। ওকে, যাই হোক, ম্যাপ আশা করে, কমেন্ট আশা করি দেখা লাগবে না, আমি এখানে এসে দেখে যাব। আপনারা এখন বের হয়ে আবার ঢুকলে ঠিক হবে, বের হলে আবার ঢুকতে গেলে আবার টাইম নষ্ট, আবার ক্লাস নিয়েও ঝামেলা হয়ে যাবে। তাহলে উপদ্বীপ আমরা দেখলাম, একটা উপদ্বীপ এবং একটা প্রণালীও দেখে ফেলছি উপদ্বীপের পাশাপাশি। 2 নম্বরে যেটা বলতে পারেন সেটা হলো মালয় উপদ্বীপ। থাইল্যান্ডের উত্তর অংশ এবং মালয়েশিয়ার একাংশ। থাইল্যান্ডের উত্তর অংশ এবং মালয়েশিয়ার একাংশ। আপনি দেখেন এই যে জায়গাটা, এখানে যে লম্বা এই যে জায়গাটা, এবং এই জায়গাটা হলো এই থাইল্যান্ডের যে সাগর, ডান পাশে থাই সাগর, আর এখান থেকে একেবারে যে মালয়েশিয়ার নিচে হলো মালয় উপদ্বীপ। আপনি এই জায়গাটা, এটা হলো মালয় আর হলো থাইল্যান্ড, আর এই উপদ্বীপটা হলো মালয় উপদ্বীপ। এবং এই মালয় উপদ্বীপের মধ্যে মালয়েশিয়ার একাংশ, মালয়েশিয়া কিন্তু 2 ভাগে বিভক্ত। এটাও কিন্তু মালয়েশিয়া, এটা বর্নিও দ্বীপ। এই বর্নিও দ্বীপের এই জায়গাটা সারাওয়াক। তাহলে এটা হলো সারাওয়াক, এটা মালয়। এই দুইটা অংশ মিলে একটা দেশ, সেটা হলো মালয়েশিয়া। এজন্য পরীক্ষা আসে মালয়েশিয়া 2 ভাগে বিভক্ত, একটা মালয় আর একটা সারাওয়াক। মালয়েশিয়া 2 ভাগে বিভক্ত, একটা মালয় আর একটা সারাওয়াক। এটা মালয়েশিয়া। এই দ্বীপে আর একটা দেশ আছে, সেটা হলো ব্রুনাই। আর এই পুরোটা, এটা হলো কালিমান্তান। এই কালিমান্তান জায়গাটা হলো ইন্দোনেশিয়ার অংশ। ইন্দোনেশিয়া দেখেন, বর্নিও হলো দ্বীপের নাম। বর্নিও একটু বোঝার চেষ্টা করবেন। বর্নিও হলো এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ। এশিয়ার বড় দ্বীপ হলো বর্নিও। এই দ্বীপটা আপনার ম্যাপের মধ্যে দেখবেন, এইখানে এই ব্রুনাই এবং এই, আপনি যদি চিন্তা করেন, এখানে দেখবেন মালয়ের যেই কালারটা, মালয়ের কালার এবং এখানে বর্নিও দ্বীপের মধ্যে একটা কালার আছে, সেম কালার। এই কালারটা হলো আপনার সারাওয়াক। এটা মালয়, একটা সারাওয়াক, এই দুইটা মিলে মালয়েশিয়া। আর পুরো দ্বীপটার নাম হলো বর্নিও, যেটা হলো এশিয়ার বড় দ্বীপ।
এই বর্নিওতে ইন্দোনেশিয়ার অংশের নাম কালিমান্তান, মালয়েশিয়ার অংশের নাম সারাওয়াক, আর স্বাধীন দেশটা হলো ব্রুনাই। স্বাধীন হলো ব্রুনাই। তার মানে মালয় উপদ্বীপের মধ্যে দেশ হলো থাইল্যান্ডের উত্তর অংশ এবং হলো মালয়েশিয়া। আর মালয়েশিয়া দুই ভাগে বিভক্ত, একটা হলো মালয় আর একটা হলো সারাওয়াক। এই মালয় এবং সারাওয়াক মিলে একটা দেশ, তার নাম মালয়েশিয়া। আর ব্রুনাই একটা স্বাধীন দেশ, আর হলো বর্নিও, এটা একটা বড় দ্বীপ, এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ। এই বর্নিও দ্বীপের কালিমান্তান ইন্দোনেশিয়ার অংশ, সারাওয়াক মালয়েশিয়ার অংশ। কালিমান্তান ইন্দোনেশিয়ার অংশ, সারাওয়াক মালয়েশিয়ার অংশ, আর ব্রুনাই হলো স্বাধীন দেশ। অর্থাৎ বর্নিও দ্বীপে একই সাথে 3টি দেশের অংশ। তার মানে মালয় উপদ্বীপ আমরা দেখলাম, এবং মালয়েশিয়া যে দুই ভাগে বিভক্ত সেটাও দেখলাম। আপনি দেখবেন এখানে মালয়েশিয়ার, এখানে মালয়, আর এখানে দেখবেন এই সারাওয়াক একই কালার, অর্থাৎ মালয়েশিয়ার দুই ভাগে বিভক্ত, মাঝখানে বিশাল গ্যাপ, সমুদ্র। এবং এই মালয় উপদ্বীপের এখানেই কিন্তু পুত্রজয়া, এই পুত্রজয়া হলো মালয়েশিয়ার রাজধানী। পরীক্ষা আসবে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? পুত্রজয়া। কোন দ্বীপে, কোন জায়গায়? মালয় উপদ্বীপে মালয়েশিয়ার রাজধানী পুত্রজয়া, মালয়েশিয়ার রাজধানী। এবারে পরবর্তী উপদ্বীপ দেখি। দেখেন এই যে ভারতীয় উপদ্বীপ আছে কিন্তু, দেখেন এখান থেকে শুরু করে একেবারে এই জায়গাটা। এছাড়াও এখানেও একটা উপদ্বীপ আছে, যেটা আপনার হলো আপনার সুরাটের নাম শুনছেন আপনি, এবং দিউ নামে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এটাও কিন্তু একটা উপদ্বীপ। মানে এই জায়গায় দেখেন এখানে একটা উপদ্বীপ আছে ছোট্ট করে, দিউ উপদ্বীপ। দিউ উপদ্বীপ হলো ভারতের অংশ, দিউ উপদ্বীপ, এটা ভারতে। আবার ভারতীয় কিন্তু উপদ্বীপ আছে একেবারে। দেখেন আপনি এখান থেকে পাকিস্তান এই অংশটা, এবং এখানে বাংলাদেশের শেষ অংশ, এই জায়গাটার মধ্যে পুরোটা কিন্তু আপনার সাগর, 3 দিকে, একদিকে স্থল। তার মানে ভারতীয় উপদ্বীপটাও কিন্তু অনেক বড় একটা উপদ্বীপ। তাহলে ভারতীয় উপদ্বীপ একেবারে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে, বাংলাদেশের সীমানা। এত দুষ্টমি করে ছেলেটা, কি বাবা, দুষ্টু করে না, এখন থাকো। আরে বেঁধে পাইছো, ঠিক আছে। দিউ উপদ্বীপ ভারতে, আর ভারতীয় উপদ্বীপ হলো পাকিস্তান আফগানিস্তান থেকে, পাকিস্তান বাংলাদেশের সীমানা বরাবর থেকে শুরু করে দক্ষিণাংশ, পাকিস্তান বাংলাদেশ সীমানার বরাবর দক্ষিণাংশ, এটা হলো ভারতীয় উপদ্বীপ। 3 নম্বরে জাফনা উপদ্বীপ। এই জাফনা উপদ্বীপ হলো শ্রীলঙ্কায়। আপনি দেখেন শ্রীলঙ্কা নিজেই একটা দ্বীপ, এটা শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কা নিজেই একটা দ্বীপ, শ্রীলঙ্কা দ্বীপ, যেটা আমরা আগের ক্লাসে দেখছিলাম ভারত মহাসাগরের দ্বীপ। আর এখানে এই যে অংশটা, এই যে লম্বা অংশটা, এইটা হলো জাফনা, এইটা হলো জাফনা উপদ্বীপ। এই জাফনা উপদ্বীপ, পরীক্ষা আসে জাফনা উপদ্বীপ কোন দেশের? শ্রীলঙ্কায়। এখানে তামিল অধ্যুষিত অঞ্চল। তাহলে তামিল অধ্যুষিত অঞ্চল শ্রীলঙ্কার যে একটা, তার নাম হলো জাফনা উপদ্বীপ, শ্রীলঙ্কায় অবস্থিত। আপনি দেখেন এই পাশে উপরে কিন্তু সব ভারত, এবং ভারতের এই দক্ষিণাঞ্চলে কিন্তু এখানে তামিলনাড়ু রাজ্য। এখন দেখেন জাফনা উপদ্বীপে তামিলরা থাকে, তামিলনাড়ুতেও তামিলরা থাকে, তামিলনাড়ু। এখন তামিলনাড়ুতেও তামিলরা থাকে, আর জাফনা উপদ্বীপও তামিলরা থাকে। দ্যাট মিনস এই তামিল, এই জন্য ভারত মনে করে যে জাফনা উপদ্বীপটি ভারতের অংশ, এজন্য তারা জাফনা উপদ্বীপের দাবি করে।
তাহলে জাফনা উপদ্বীপের দাবি করে ভারত, দাবি করে ভারত। আর পাশি এখানে মান্না দ্বীপ, এই জন্য মনে করে যে মান্না দ্বীপও তাদের। এখানে হলো মান্না দ্বীপ, এই মান্না দ্বীপ ভারত দাবি করে। এই মান্না দ্বীপ কিন্তু বঙ্গোপসাগরের অংশ, বঙ্গোপসাগরে। এখানে যে মান্না দ্বীপ এটা বঙ্গোপসাগর, কারণ 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার এটা উপরে। তাহলে মান্না দ্বীপ বঙ্গোপসাগরে, মান্না দ্বীপ শ্রীলঙ্কার অধীনে, দাবি করে ভারত। জাফনা উপদ্বীপে তামিলরা থাকে, এখানে তামিলনাড়ু রাজ্য, এজন্য ভারত জাফনা উপদ্বীপকে দাবি করে। আর জাফনা উপদ্বীপটি হলো শ্রীলঙ্কায়। তাহলে জাফনা উপদ্বীপ শ্রীলঙ্কায়। জি, এলটিটি গেরিলা এই সেই তামিল থেকেই আসছে। এলটিটিই গেরিলা সেই তামিল থেকেই আসছে। পরবর্তী উপদ্বীপে যাব। জাফনা উপদ্বীপ। এবারে নাম্বার 4 আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ আপনি দেখেন, আরব উপদ্বীপ হলো এই জায়গাটায়। আপনার ম্যাপের এখানে দেখবেন লোহিত সাগর, এখানে পুরোটা লোহিত সাগর, এখানে হলো আরব সাগর এবং হলো ওমান সাগর, ডান দিকে হলো পারস্য উপসাগর। আপনি দেখবেন এই 3 দিকে পানি আর একদিকে স্থল। দ্যাট মিনস এটাকে যোগ করলে আপনি দেখবেন এর মধ্যে যা আছে সবাই হলো আরব উপদ্বীপের দেশ, সবগুলো আরব উপদ্বীপের দেশ, এই সবগুলো আরব উপদ্বীপের দেশ। এখান থেকে একেবারে এটা, এখন দেখেন এখানে মোট 7টা দেশ আছে: সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আর আছে আপনার ইয়েমেন। 7টা দেশের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আরব উপদ্বীপটা হলো এইরকম। এটা আফ্রিকা মহাদেশ, এটা ইরান। বাবা চিনে যাবে তো, দেখছো? দাঁড়াও, ওদিকে চলো। তার মানে এটা হলো পারস্য উপসাগর, এটা হলো আরব সাগর, এটা লোহিত সাগর। এইটা হলো আরব উপদ্বীপ, এইটা আরব উপদ্বীপ। তাহলে লোহিত সাগর, পারস্য উপসাগর, আরব সাগর, এবং এখানে 7টা দেশ আছে, 7টা। তাহলে আরব উপদ্বীপের মধ্যে 7টি দেশ। 7টি দেশ লিখে দেখেন, এটা পুরোটা সৌদি আরব, মানে অনেকটাই সৌদি আরব। এটা ইয়েমেন, তাহলে সৌদি, ইয়েমেন, এটা ওমান, আর এখানে কিছু অংশ এটা হলো ইউএই, সংযুক্ত আরব আমিরাত। এই একটা অংশ এখানে, আর বাকি 6টাই হলো দ্বীপ অংশ, মানে এখানে একটা অংশ আর এখানে বাকি 6টা অংশ। তাহলে পাইলাম 4টা। এখানে একটা দেশ হলো কাতার, এখানে পেলাম কাতার। এখানে হলো কুয়েত, কাতার, কুয়েত। এই কাতারের সাথে একটা ভূখণ্ড ওদিকে চলে গেছে, সেটার নাম বাহরাইন। তো আমি এখানে বাহরাইন লিখে রাখি। পারস্য উপসাগর, আমরা গালফ লিখি, মেক্সিকান, সরি পার্সিয়ান গালফ, তাই ভালো।
পার্সিয়ান গালফ। পার্সিয়ান গালফ এগুলো বাহনের, তার মানে এখানে 7টা দেশ আরব উপদ্বীপের মধ্যে, সৌদি, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত। তাহলে 1 2 3 4 5 6 7। এখন সাধারণত প্রশ্ন আসে এভাবে যে আরব উপদ্বীপের দেশ হলো 7টা, কিন্তু পরীক্ষা আসে যে পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কয়টা। এখানে অনেকগুলো প্রশ্ন আপনার হতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি, মানে এত বিরক্ত করে। সাউন্ড সমস্যা। ওকে, এখন ঠিক আছে। আরব উপদ্বীপের দেশ হলো 7টা। আরব উপদ্বীপের দেশ, আপনারা একটু কমেন্ট করেন তো সাউন্ড দেখা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আপনারা কমেন্ট করেন। এইদিকে চলে আসছে। তাহলে আরব উপদ্বীপের দেশ হলো 7টি দেশ: সৌদি, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত। কাতার, বাহরাইন, কুয়েত। এখানে দেখেন আরব উপদ্বীপের দেশ 7টি, সেটা আমরা দেখে ফেলছি: সৌদি, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই 7টা। এর মধ্যে বাহরাইনে খুব ইন্টারেস্টিং বিষয়, বাহরাইনে ওদের মানুষ 3 লাখ আর বাংলাদেশি মানুষ বসবাস করে 3.5 লাখ। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ওদের মানুষ 3 লাখ, বাংলাদেশি শ্রমিক আছে এখানে 3.5 লাখ। সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? ওকে, একটু তাহলে ধরে ধরে দেখেন, অনেক লং ক্লাস, একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ। এখন দেখেন প্রশ্ন কিভাবে আসে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশ কতটি? দেশ কতটি? তখন হবে কিন্তু 6টি। পারস্য উপসাগরের দেশ তখন হবে কিন্তু আপনার 6টি 7টি হবে। পারস্য উপসাগরের তীরবর্তী দেশ হলো 7টি। এখন বলতে পারেন যে পারস্য উপসাগরের তীরবর্তী দেশ 7টি হয় কিভাবে? 7টি হলো, দেখেন এখানে একটা দেশ আছে, ওর নাম ইরাক। ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, সৌদি আরব। তার মানে এখানে 7টা হয়। 7টা কি কি দেখেন, ওই আরব উপদ্বীপের এর মধ্যে আরব উপদ্বীপের দেশ হলো 5টা, উপদ্বীপের 5টি প্লাস ইরাক প্লাস ইরান,
এই 7টা। আরব উপদ্বীপের দেশ 5টি প্লাস ইরাক ইরান। আরব উপদ্বীপের 5টি প্লাস ইরাক এবং ইরান। এই 5টি কে? এই 5টি হলো সৌদি, কাতার, বাহরাইন, কুয়েত, তারপরে হলো ইউএই। এই হলো 5টা। এখন দেখেন এই পারস্য উপসাগরের তীরবর্তী যে দেশগুলো তাদের একটা জোট আছে, এর নাম জিসিসি, গালফ কোঅপারেশন যে কাউন্সিলটা আছে, এই গালফ কোঅপারেশন কাউন্সিলের মধ্যে আবার কিন্তু সব দেশ নাই। তাহলে পারস্য উপসাগরের দেশগুলো নিয়ে যেই জোট তার নাম হলো জিসিসি। এখন এখানে দেখলেন এটা এই জিসিসি ভুক্ত, জিসিসি যেটা হলো গালফ কোঅপারেশন কাউন্সিল, 1981 সালে প্রতিষ্ঠিত। এর সদস্য হলো 6টি। 6টি বলতে কি এখানে তো 7টি দেশ আছে, ইরাক ইরানের সদস্য না, আবার এখান থেকে ওমান সদস্য। এই 6টা কে? 6টা হলো আরব উপদ্বীপের এরকম করে বাবা, যাও তো। তাহলে জিসিসি ভুক্ত দেশ, জিসিসি হলো গালফ কোঅপারেশন কাউন্সিল, 1981 সালে প্রতিষ্ঠিত। এর সদস্য হলো 6টা। আরব উপদ্বীপের ইয়েমেন ছাড়া সবাই সদস্য। আরব উপদ্বীপের ইয়েমেন ছাড়া সবাই সদস্য। এখন একটু আমি রিভিশন করি, আপনি এখানে একটু স্টপ করেন, একটু শুনেন আমাকে। আরব উপদ্বীপের দেশ কয়টা? 7টা। সৌদি, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, এই 7টা। এখন প্রশ্ন আসে যে পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ এর তীরবর্তী দেশ কয়টা? এর তীরবর্তী দেশও 7টা। সেখানে কে? সৌদি, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ইরান, ইরাক। এখন কারো কারো মতে যে ওমানও ওর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে এটা 8টি লিখতে পারি আমরা, কারণ জিসিসি ভুক্ত দেশ হলো 6টা, তার মধ্যে ওমানকে রাখা হয়েছে। তার মানে আমরা বলতে পারি আরব উপদ্বীপের 6টি, ইরাক এবং ইরান। তাহলে সৌদি, কাতার, বাহরাইন, কুয়েত, ইউএই এবং ওমান। তাহলে পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশ কতটি? 8টি। তাহলে কে নয়? ইয়েমেন পারস্য উপসাগরের তীরবর্তী নয়। ওমান কিন্তু এখানে অল্প একটু আছে। তাহলে ইয়েমেন পারস্য উপসাগরের দেশ নয়। তাহলে গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য কয়টা? 6টা। আরব উপদ্বীপের ইয়েমেন ছাড়া সবাই। তার মানে আরব উপদ্বীপের দেশ কয়টা? এই 7টা। ইরাকও আরব উপদ্বীপের না, ইরানও আরব উপদ্বীপের না, সো ও গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য হবে না। তাহলে আরব উপদ্বীপের মধ্যে 7টা দেশ, তার মধ্যে 6টি দেশ আরব উপদ্বীপের যে কাউন্সিল আছে, একটা গালফ কোঅপারেশন কাউন্সিল, সেই
গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য 6টা, তার মধ্যে ইয়েমেন নাই। এখন আমি যে প্রশ্ন করি আরব উপদ্বীপের দেশ কয়টা, উত্তর হবে 7টা। যদি বলি পারস্য উপসাগরের সাথে তীরবর্তী দেশ কয়টা, 8টা। তাহলে আরব উপদ্বীপের কোন দেশটি পারস্য উপসাগরে নয়, ইয়েমেন। আবার পারস্য উপসাগরের দেশগুলোকে নিয়ে একটা জোট আছে, তার নাম জিসিসি। তাহলে জিসিসিভুক্ত কোন দেশটি, মানে জিসিসিভুক্ত দেশ সদস্য আছে, সদস্য নয় কিন্তু আরব উপদ্বীপের দেশ, সেটা হলো ইয়েমেন। অর্থাৎ ইয়েমেন ছাড়া বাকি সবাই হলো জিসিসি ভুক্ত দেশ। নাম্বার 5, আনাতোলিয়া উপদ্বীপ। তুরস্ক। আপনি দেখেন এই যে তুরস্ক, যদি দেখেন এর নাম এখন তুর্কি হয়েছে, তুর্কি, তুরস্ক নাই এখন। তুর্কি, তুর্কি, তুরস্কের নাম কিন্তু এখন তুর্কি। তাহলে আনাতোলিয়া উপদ্বীপ এটা তুরস্ক বা তুর্কি। অর্থাৎ আগে ছিল TURKEY, এখন হচ্ছে TURKEI, তুর্কি। তুর্কি মানে স্পেলিংটা এখন হয়েছে এটা TURKIYE, তুর্কি। TURKIYE এখনকার নাম এটা। আনাতোলিয়া উপদ্বীপ এটা তুরস্কে। আপনি দেখবেন এইভাবে, দেখেন এই যে তুরস্ক, তার পাশে বেশ কয়েকটা দেশ আছে। এদিকে কিছু অংশ আছে জর্জিয়া, এখানে অল্প একটু আছে আর্মেনিয়া, এখানে আবার বিশাল অংশটা আছে ইরান, এখানে আছে সিরিয়া, ইরাক আছে, তারপরে সিরিয়া, ইরাক, এখানে সিরিয়া, আর উপরে কৃষ্ণ সাগর, এখানে আছে এজিয়ান সাগর। এটা হলো আনাতোলিয়া, এটাই তুর্কি। আর এদিকে অল্প একটু আছে ইস্তাম্বুল, এটা হলো ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলও হলো তুরস্কের অংশ, আনাতোলিয়ার অংশ, মানে তুরস্কের অংশ। অর্থাৎ তুরস্কের মূল ভূখণ্ডের নাম আনাতোলিয়া, তুরস্কের মূল ভূখণ্ডের নাম আনাতোলিয়া। এর সাথে সীমান্তবর্তী দেশ আছে জর্জিয়া, আর্মেনিয়া, ইরান, ইরাক, সিরিয়া, এবং ওখানে কৃষ্ণ সাগর আর এখানে এজিয়ান সাগর। অর্থাৎ 3 দিকে সাগর অথচ একদিকে ভূমি। এটা হলো আনাতোলিয়া উপদ্বীপ। আনাতোলিয়া নামে
যা কিছু আছে, আনাতোলিয়া উপদ্বীপ, আনাতোলিয়া বিমানবন্দর, আনাতোলিয়া মালভূমি, সবগুলো কিন্তু তুরস্কে অবস্থিত। সবগুলো তুরস্কে অবস্থিত আনাতোলিয়া সম্পর্কে যা আছে। শুধু আমাদের ঢাকার উত্তরায় আনাতোলিয়া নামে একটা হাই স্কুল আছে। আনাতোলিয়া হাই স্কুল হলো তুরস্কে, এই বাংলাদেশে, ঢাকায়। তাহলে পরীক্ষা আসবে তুরস্ক কোন উপদ্বীপের দেশ? আনাতোলিয়া উপদ্বীপের দেশ। খুবই অনেকগুলো দেশ একটা উপদ্বীপের মধ্যে, সেটাই আমরা এখন পড়ব। বলকান উপদ্বীপ। এই বলকান উপদ্বীপে কমপক্ষে 11টি দেশ আছে, কমপক্ষে 11টি দেশ। বলকান উপদ্বীপটা হলো, আপনি যদি ম্যাপের দিকে তাকান, তুরস্ক তো পেলেন, এই দিক থেকে শুরু করে এখানে এবং গ্রিস হয়ে এখানে ইস্তাম্বুল সহ এখানে রোমানিয়া পর্যন্ত। তার মানে এর মধ্যে আপনি পাবেন ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, মেসিডোনিয়া, তারপরে হলো আপনার কসোভো, তারপরে হলো এত ছোট দেশ যে দেখাও যায় না। আমার লেখা শুরু করি তাহলে হয়তো বা পেয়ে যাবো। ক্রোয়েশিয়া বলছি আমি, দেখি কে কে আছে। এই দেশটা হলো এইখানে, এখানে গ্রিস, এদিকে তো তুরস্ক, একটু আগে দেখলেন আনাতোলিয়া, এখানে কৃষ্ণ সাগর, এখানে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর, এবং এখানে আছে রোমানিয়া, আর এখানে আছে ক্রোয়েশিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, এবং এখান থেকে এখানে মোট 11টা দেশ, মোট 11টা দেশ এর অন্তর্ভুক্ত। এটা হলো বলকান উপদ্বীপ। দেশগুলো কি কি দেখি। নাম্বার 1 গ্রিস, 2 আলবেনিয়া, 3 সার্বিয়া, 4 Kosovo, 5 Montenegro, 6 Bulgaria, 7 Romania, 8 Bosnia, so 8 এখানে লিখি, 8 Bosnia Herzegovina, 9 দেখে কি আছে। মেসিডোনিয়া লিখছি, মেসিডোনিয়া 9 দেখি দেখা যায়। মেসিডোনিয়া। 10 হলো ক্রোয়েশিয়া, বসনিয়া ও স্লোভেনিয়া। 11 স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, আলবেনিয়া, মেসিডোনিয়া, গ্রিস। 11টা হবে তো। গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, তারপরে হলো মন্টিনিগ্রো, বুলগেরিয়া, রোমানিয়া, বসনিয়া হার্জেগোভিনা,
কি কি লিখছি? রোমানিয়া, স্লোভেনিয়া লিখছি, বুলগেরিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো, গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া। সার্বিয়া লিখছে? গ্রিস, আলবেনিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, কসোভো, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া লিখছি? ও ক্রোয়েশিয়ায় তো লিখে নেই, আল্লাহ রে, ক্রোয়েশিয়া। এই ম্যাপে এতটুকু ধরবেন, এখান থেকে গ্রিস থেকে ধরবেন রোমানিয়া পর্যন্ত, মাঝখানে যা আছে সব বলকান উপদ্বীপের দেশ, এবং এই দেশগুলো সামরিক শক্তিতে দুর্বল, সামরিক শক্তিতে দুর্বল, তাই এদেরকে বলা হয় স্মল স্টেট। স্মল স্টেট হলো সামরিক শক্তিতে দুর্বল যারা, তাদেরকে স্মল স্টেট বলে। সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রগুলোকে স্মল স্টেট বলে। তাহলে বলকান উপদ্বীপের দেশ হলো 11টা। এবারে বলকান উপদ্বীপ দেখলেন, যেখানে 11টা দেশ। আনাতোলীয় উপদ্বীপের দেশ হলো একটা, আরেকটা হলো ওকে নেক্সট। এখন দেখেন আইবেরিয়া উপদ্বীপ, এবারে দেখব আইবেরিয়া উপদ্বীপ। আইবেরিয়া উপদ্বীপের দেশ হলো 2টা, একটা হলো স্পেন আর একটা হলো পর্তুগাল। স্পেন ও পর্তুগাল, আইবেরিয়া উপদ্বীপের দেশ 2টা, স্পেন প্লাস পর্তুগাল। এই যে এই জায়গাটা দেখেন ম্যাপের মধ্যে, ফ্রান্সের এই জায়গা থেকে এখানে আসেন, দেখেন এর একদিকে ফ্রান্স আর 3 দিকে পানি, স্পেন পর্তুগাল। আর আইবেরিয়া উপদ্বীপের দেশ হলো 2টা, স্পেন এবং পর্তুগাল। এখানেই প্রথম মুসলমানরা 14 শতকে প্রথম এখানে মুসলমানরা আগমন করে প্রথমবারের মতো ইউরোপে, এবং এই মরক্কো থেকে তারা এখান থেকে এখানে আগমন করে। এরপর তারা জয় করতে 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 তুরস্কে চলে যায়, এই তুরস্কে চলে যায় জয় করতে করতে, কিন্তু শেষ পর্যন্ত সে স্পেন পর্তুগাল মুসলমান শূন্য করা হয়। এবারে স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ, স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে পরিচিত 5টা, উপদ্বীপের দেশ হলো 2টি, নরওয়ে প্লাস সুইডেন। নরওয়ে প্লাস সুইডেন কি হবে দেখেন, এই যে দেখেন এখান থেকে এই জায়গাটা, এই যে নরওয়ে, এই সুইডেন, এর 3 দিকে পানি, এখানে নিচেও পানি, ডান দিকে পানি, এখানে ফিনল্যান্ড এবং তারপরে রাশিয়া। এই পুরোটা এই উপদ্বীপের মধ্যে 2টি দেশ, একটা হলো নরওয়ে আর একটা হলো সুইডেন। আর শুধুমাত্র যদি বলেন ডেনমার্ক উপদ্বীপ, ডেনমার্ক উপদ্বীপের দেশ একটাই, সেটা ডেনমার্ক নিজে। ডেনমার্ক নিজেও একটা উপদ্বীপ। আপনি ম্যাপের মধ্যে তাকালে দেখবেন ডেনমার্কটা এই যে এই জার্মানি থেকে একটা অংশের উপরে চলে গেছে, 3 দিকে পানি, একদিকে জার্মানি, এবং সেই দেশটা হলো ডেনমার্ক। ডেনমার্কটা হলো এরকমের, এটা হলো জার্মানি, এটা হলো ডেনমার্ক। ডেনমার্ক উপদ্বীপের দেশ, ডেনমার্ক একা। আর এখানে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের মধ্যে এরকমের আর কি, এটা হলো ফিনল্যান্ড, এটা উপরে নরওয়ে আর নিচে হলো সুইডেন। এখানে বাল্টিক সাগর,
এরপরে আটলান্টিক এবং নিচে উত্তর সাগর। তিন দিকে সাগর, একদিকে এই ফিনল্যান্ড সহ রাশিয়া, এখানে এদিকে রাশিয়া, তারপর নরওয়ে সুইডেন এরা হলো স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের দেশ, আর ডেনমার্ক নিজেও একটা উপদ্বীপ। কোনটা? একটু ধৈর্য ধরেন আপনারা প্লিজ, ছেলেটা খুব দুষ্টামি করতেছে, আবার দুষ্ট করে। যাও, ও কিছুক্ষণের মধ্যে ঘুমায় যাবে, তারপর আমরা ফাটায় ক্লাস নেব ইনশাআল্লাহ। ওকে, নাম্বার 8, আলাস্কা উপদ্বীপ। আলাস্কা উপদ্বীপ, আলাস্কা উপদ্বীপের দেশ হলো আলাস্কা নিজেই। আলাস্কা ইউএসএ। এটা পৃথিবীর বড় উপদ্বীপ, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। (1867) সালে রাশিয়ার কাছ থেকে ইউএসএ কিনে নেয়। 1959 সালে ইউএসএ এর 49তম অঙ্গরাজ্য হয়। আলাস্কা উপদ্বীপটা আমি সেদিনকে দেখাইছিলাম, এই যে এখানে, এটা পুরোটা রাশিয়ার ছিল। এটা পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ, আলাস্কা উপদ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। আর একটা উপদ্বীপ আছে, আর একটা উপদ্বীপ হলো যেমন ফ্লোরিডা উপদ্বীপ। ফ্লোরিডা পেনিনসুলা অথবা উপদ্বীপ। এটা ইউএসএ। আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যে। যেমন দেখেন এই যে এইটা হলো ফ্লোরিডা উপদ্বীপ এবং তার নিচেই কিন্তু কিউবা। এটা ইউএসএ আর এইটা হলো ফ্লোরিডা। এখানে আটলান্টিক আর এখানে মেক্সিকান গালফ, ফ্লোরিডা পেনিনসুলা। উপদ্বীপ পৃথিবীতে অনেক আছে, উল্লেখযোগ্যগুলো আমি দেখালাম, একটা বাকি আছে।
ওটা একই সাথে উপদ্বীপ, একই সাথে একটা অঞ্চলও। দশ নম্বর, হর্নস অফ আফ্রিকা। হর্নস অফ আফ্রিকা, আপনি দেখেন আফ্রিকার ম্যাপের মধ্যে এই জায়গায় সিংয়ের মতো, এবং এখানে কিন্তু সোমালিয়াটাই এখান থেকে শুরু হয়ে এখানে, এর এদিকে পানি, এদিকে পানি, এদিকে পানি, তিন দিকে পানি, তিন দিক পানি থাকলে সে উপদ্বীপ। এবং এখানে একটা শিংয়ের মতো, আপনি শিংটা যদি কেটে ফেলেন, এখান থেকে ধরেন, এখান থেকে টান দিলে এই চলে যায় জিবুতি, চলে যায় ইথিওপিয়া, আর চলে যায় হলো সোমালিয়া। এবং ইথিওপিয়ারও একটা অংশ কিন্তু উপরে আছে, তার নাম পরবর্তীতে 1993 সালে স্বাধীন হয়, এরিত্রিয়া হয়। অর্থাৎ হর্নস অফ আফ্রিকায় 4টি স্বাধীন দেশ, এর আগে 8টি ছিল, 3টি ছিল। দেখেন এই যে এটা আফ্রিকা মহাদেশ, এই যে সিংহের মতো, এখানে একটা অংশ আছে ইরিত্রিয়া, এখানে একটা ছোট্ট অংশ জিবুতি, জিবুতি, আর এখানে আছে ইথিওপিয়া। এখান থেকে আপনি সিংটা কেটে ফেললে ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, আর এখানে হলো সোমালিয়া। সোমালিয়া তার মানে 4টি স্বাধীন দেশ। 1 ইরিত্রিয়া, 2 জিবুতি, 3 ইথিওপিয়া, 4 সোমালিয়া। সোমালিয়া এটা কিন্তু সিংহের মতো, এবং এটা আফ্রিকার সর্বপূর্বে, এবং এখানে প্রথম সূর্য ওঠে। এজন্য সোমালিয়াকে বলা হয় আফ্রিকার সূর্য শৃঙ্গ বলা হয়, আফ্রিকার সূর্য শৃঙ্গ। এবং ওরা এমন একটা জায়গা অবস্থিত যে জলদস্যুতার জন্য বিখ্যাত। এখানে এনে যদি মাঝখানে রেখে দেয় কেউ কোনো জাহাজকে, এদিকে ওদিকে সব দিকে সোমালিয়া, তাহলে কেউ তাদেরকে মানে বাধা দিতে পারে না। এই জন্য বিশাল এলাকা, তার সমুদ্র এলাকা, এই জন্য জলদস্যুতার জন্য কুখ্যাত। সোমালিয়া হলো জলদস্যুতার জন্য কুখ্যাত। ইথিওপিয়া এটা আফ্রিকার প্রাচীনতম স্বাধীন দেশ, আফ্রিকার প্রাচীনতম স্বাধীন দেশ। এবং এই ইথিওপিয়াকে বলা হয়, প্রাচীন নাম, ইথিওপিয়ার প্রাচীন নাম আবিসিনিয়া। ইথিওপিয়ার প্রাচীন নাম আবিসিনিয়া, প্রাচীন নাম আবিসিনিয়া। ক্লিয়ার? তাহলে ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, এটা কিন্তু একটা হর্নস অফ আফ্রিকা কিন্তু একটা উপদ্বীপ। সোমালিয়া দেখেন আপনি, সোমালিয়া একেবারে 3 দিকে পানি, তার মানে ওই পুরো আমি যে শিংটা আঁকছি সে শিংটার মধ্যে সবগুলোই কিন্তু উপদ্বীপ, মানে সবগুলোই কিন্তু আপনার 3 দিকে পানি, মানে ওই ভূখণ্ডটার। এবং এটা আফ্রিকা শিং নামে পরিচিত, তার শিংয়ের মতোই দেখায়। আর সোমালিয়া হলো সর্বপূর্বে, এখানে প্রথম সূর্য ওঠে, তাই এটাকে বলা হয় আফ্রিকার সূর্য শৃঙ্গ। আফ্রিকার সূর্য শৃঙ্গ বলা হয় সোমালিয়াকে। ওকে, ক্লিয়ার? এত কম কেন? মাত্র 73 জন। প্রণালী কি পড়াবো নাকি থাকবে?
এত 73 জন কি প্রণালী পড়াবো? প্রণালী এত একটা ইম্পর্ট্যান্ট ইস্যুস, কেউ নাই, কেমনে পড়াবো? 74 জন মাত্র। পড়াবো ইনশাল্লাহ পড়াবো। পড়াবো। আর একজন কমেন্ট করেন পড়াবো কিনা। ওকে, জলি খান না জয় খান, জ্যোতি খান। ওকে, প্রণালীটা পড়াই। 2 দিন ক্লাস হয় না আপনাদের এই সপ্তাহে। প্রণালী 3টা ঘর করবেন। প্রণালী বা স্ট্রেইট, STRAIT। আগেই বলেছি সাগরকে যুক্ত করে আর 2টি ভূমিকে পৃথক করে। প্রথম ঘরে লিখবেন প্রণালীর নাম। মাঝখানে সংযুক্ত আর সবার শেষে লিখবেন বিভক্ত। এটা লিখে পৃষ্ঠায় দাগ দিয়ে আপনি ফ্রেশ কাগজে চলে যান। আমার সাথে সাথে আঁকবেন এবং ম্যাপের দিকেও তাকাবেন। আমার সাথে আঁকতে হবে এবং ম্যাপেও দেখতে হবে, 2টাই করতে হবে সেম টাইম। ঠিক আছে? পৃথিবীতে 53টা প্রণালী আছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রণালী হলো 12 থেকে 13টা বা 15 থেকে 16টা। ঠিক আছে? আমি প্রথমে একটা প্রণালী দেখি। নাম্বার 1, তাতার প্রণালী। নাম্বারটা ভূখণ্ড আঁকি, প্রণালীর নাম পরে লিখি। আমার মতো করে আঁকবেন। এটা রাশিয়া, এটা চীন, এটা কোরীয় উপদ্বীপ, এটা জাপান, এটা শাখালিন। এখানে একটা সাগর আছে, ওখোটস্ক সাগর, ওখোটস্ক। এখানে জাপান সাগর। এখানে পূর্ব চীন সাগর। তাইওয়ান। এটা দক্ষিণ চীন সাগর। ওখোটস্ক সাগর, রাশিয়া, চীন, উপরে ওখোটস্ক সাগর, ডানে শাখালিন, জাপান সাগর, কোরীয় উপদ্বীপ, জাপান, পূর্ব চীন সাগর, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর। ম্যাপের মধ্যে দেখতে পারবেন এই যে এইটা হলো ওখোটস্ক সাগর, এই যে শাখালিন, এই যে রাশিয়া, এই যে কোরিয়া, এই যে জাপান, এই যে তাইওয়ান, এই চীন, এই দক্ষিণ চীন সাগর, এটা পূর্ব চীন সাগর, এটা জাপান সাগর। এখন দেখেন এই ওখোটস্ক আর হলো জাপান সাগর যুক্ত করেন। ওখোটস্ক সাগর আর জাপান সাগর যুক্ত করলে এক পাশে শাখালিন, এক পাশে রাশিয়া।
এটাকে যুক্ত করলে রাশিয়া মাইনাস শাখালিন, এই শাখালিনের মালিকানা কিন্তু রাশিয়া, মালিকানা রাশিয়ার, কিন্তু জাপান দাবি করে। কিন্তু জাপান দাবি করে। এটা তাতার প্রণালী। তাতার প্রণালী। তাহলে পরীক্ষায় এখন আপনি আগের যে খাতাটা আছে, খাতা যেখানে লিখছেন আগের পাতাটায় প্রণালীর নাম, সংযুক্ত আর বিভক্ত, তার মানে আপনি যে 3টা ঘর দিয়েছেন না, প্রণালীর নামের ঘরে লিখবেন 1 নম্বর দিয়ে তাতার প্রণালী। সংযুক্তর ঘরে লিখবেন কি? ওখোটস্ক সাগর প্লাস জাপান সাগর, ওখোটস্ক প্লাস জাপান সাগর। বিভক্তর ঘরে লিখবেন রাশিয়া মাইনাস শাখালিন, রাশিয়া মাইনাস শাখালিন। 1 নম্বর প্রণালী শেষ। এবং এই প্রণালীর নিচে লেখেন দীর্ঘতম প্রণালী, ম্যাপের মধ্যে লিখবেন, যেখানে ম্যাপ আঁকছেন সেখানে। তাহলে পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটা? তাতার প্রণালী। দীর্ঘতম প্রণালী হলো তাতার প্রণালী। তাহলে তাতার প্রণালী সংযুক্তর ঘরে লিখবেন আপনি ওখোটস্ক সাগর প্লাস জাপান সাগর, বিভক্তর ঘরে রাশিয়া মাইনাস শাখালিন। ক্লিয়ার? এখন দেখেন, জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগর যুক্ত করেন। জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগর বিভক্ত করেছে কোরিয়া আর জাপানকে। তাহলে আমরা 2 নম্বর দিয়ে লিখতে পারি এটা কোরীয় প্রণালী। তাহলে কোরীয় প্রণালী যুক্ত করেছে জাপান প্লাস পূর্ব চীন সাগরকে, জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগর। বিভক্ত করেছে কোরিয়া মাইনাস জাপানকে, কোরিয়া মাইনাস জাপান। কোরীয় প্রণালী জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে, বিভক্ত করেছে কোরিয়া মাইনাস কোরীয় উপদ্বীপ মাইনাস জাপানকে, আর যুক্ত করেছে জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগরকে। এখন দেখেন, পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগর, এই দুটিকে যুক্ত করলে বিভক্ত হয় চীন আর তাইওয়ান। 3 নম্বর এটা হলো তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোজা, তার মানে ফরমোজা প্রণালী। তাহলে 3 ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালী যুক্ত করেছে পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগরকে, পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগর। বিভক্ত করেছে চীন মাইনাস তাইওয়ানকে, চীন মাইনাস তাইওয়ান। বিভক্ত হয়েছে চীন ও তাইওয়ান, আর যুক্ত করা হয়েছে পূর্ব চীন সাগর প্লাস দক্ষিণ চীন সাগরকে, আর বিভক্ত হয়েছে চীন মাইনাস তাইওয়ান। তাহলে আপনি এখানে এই ঘরটা পূরণ করে ফেলবেন, পূর্ব চীন প্লাস দক্ষিণ চীন সাগর, চীন মাইনাস তাইওয়ান। এই তাইওয়ান কিন্তু পূর্ব চীন সাগরের দ্বীপ, পূর্ব চীন সাগরে অবস্থিত, এবং এই তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা। তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা, তাইওয়ান পূর্ব চীন সাগরে অবস্থিত, পূর্ব নাম হলো ফরমোজা। আপনি এই 3টা প্রণালী বুঝছেন কিনা দেখেন, আমাকে জানান যে 3টা প্রণালী বুঝতে পারছেন কিনা। তিনটা প্রণালী বুঝতে পারছেন কিনা জানান আমাকে, তাহলে আমি সামনে আগাবো।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ 103 রানে অল আউট। কি খেলতে গেছে রে? সাকিব 51, আর সবই ঠুস ঠুস। ওকে, আমি নেক্সটে গেলাম। হয়ে গেছে। এটা ভারত, এটা বাংলাদেশ, এটা বঙ্গোপসাগর, এটা শ্রীলঙ্কা, এটা সুমাত্রা, ইন্দোনেশিয়ান সুমাত্রা, এটা জাভা, এটা ভারত মহাসাগর, এটা জাভা সাগর, এটা মালয়, এটা বর্ণীয়, এখানে দক্ষিণ চীন সাগর, এখানে মালয় মানে হলো মালয়েশিয়া, বর্ণীয় মানে ইন্দোনেশিয়া, মানে বর্ণীয়র কালিমান্তান। বেসিক্যালি বর্ণীয় দ্বীপটা মালিকানা ইন্দোনেশিয়া, মানে 3টা দেশের ভূখণ্ড আছে, কিন্তু এর বৃহত্তর অংশ ইন্দোনেশিয়া। দেখেন আঁকা হয়েছে কিনা, আঁকা হয়েছে কিনা দেখেন। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, বঙ্গোপসাগর, মালয় একদিকে, সুমাত্রা একদিকে, জাভা, দক্ষিণ চীন সাগর, বর্ণীয়। কত প্রদীপ শিখা জ্বালালো জীবন, কত ব্যথা। দেখছেন হয়েছে? আঁকা হলে 2জন কমেন্ট করেন। অনেকেই ঘুমোতে চলে গেছে, 68 জন চলে আসছে। এবারে 67, 80। দেখেন এই জায়গায় একটা সাগর আছে, হলো আরব সাগর। আরব সাগর। আমরা দক্ষিণ চীন সাগর পর্যন্ত আসছিলাম, যেখানে ফরমুজা প্রণালী ছিল। দক্ষিণ চীন আর জাভা সাগর যুক্ত করেন, এদিক থেকেও বঙ্গোপসাগর আর জাভা সাগর যুক্ত করেন। এই 2টা সাগর যুক্ত করেন, বিভক্ত হয় এখানে মালয়েশিয়া, এখানে ইন্দোনেশিয়া, এখানে মালয়েশিয়া, এখানে ইন্দোনেশিয়া। এই 2টা প্রণালী কিন্তু সেম প্রণালী, এবং এই 2টা প্রণালী হলো 4 নম্বর দিয়ে লিখবেন মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী, প্রণালী 2টা কিন্তু নাম হলো একটা।
আপনি এখানে বলতে পারেন যে 4 নম্বর ওই যে পৃষ্ঠাটা, সেখানে লিখতে পারেন ওই যে যেখানে আপনি ওনার নাম লিখছেন, সংযুক্তর ঘরে লিখতে পারেন বঙ্গোপসাগর অবলিক দক্ষিণ চীন সাগর প্লাস জাভা সাগর। আর বিভক্ত ঘরে লিখতে পারেন মালয়েশিয়া মাইনাস ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মাইনাস ইন্দোনেশিয়া। এই মালাক্কা প্রণালী এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী, এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী, এবং এই প্রণালী দিয়ে কিন্তু তাকে ঢুকতে হবে যে কাউরে। এখান দিয়ে এসে এখান দিয়ে ঢুকে তারপরে বের হয়ে যায়। এখান থেকে চীন যায়, জাপান যায়, কোরিয়া যায়, সব কিছু এখান থেকে যেতে হয়। যেন এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী কিন্তু মালাক্কা প্রণালী। এই প্রণালীর ট্যাক্স দিয়ে মালয়েশিয়া ধনী। মালয়েশিয়া কিন্তু আমাদের চাইতে অলস কান্ট্রি, এবং তারা কিন্তু খুব বেশি ডেভেলপ না, মানে পরিশ্রমী না। তারা কিন্তু মানে সংগ্রাম করে বড় হয় না, তারা হলো এখানে ট্যাক্স নিয়ে তারপর আয় করে বড় হয়। এই জাভা সাগর এবং ভারত মহাসাগরের মধ্যে যুক্ত করে, এই দুইটা যুক্ত করলে বিভক্ত হয় সুমাত্রা এবং জাভা, দুইটা দ্বীপই ইন্দোনেশিয়ার দ্বীপ। এবং এটা হলো আপনার সুন্দা প্রণালী। 5 নম্বর দিয়ে লেখেন সুন্দা প্রণালী, সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী যুক্ত করেছে জাভা সাগর প্লাস ভারত মহাসাগরকে, বিভক্ত করছে সুমাত্রা এবং জাভাকে। 5 নম্বর সুন্দা প্রণালী যুক্ত করেছে জাভা সাগর প্লাস ভারত মহাসাগরকে, আর বিভক্ত করেছে সুমাত্রা মাইনাস জাভাকে, সুমাত্রা মাইনাস জাভা। অর্থাৎ জাভা ও সুমাত্রা এই দুইটা দ্বীপকে বিভক্ত করে, যার প্রণালীর নাম হলো সুন্দা প্রণালী, সুন্দা। এবারে দেখেন বঙ্গোপসাগর প্লাস আরব সাগরকে যুক্ত করে। এটা যুক্ত করলে ভারত এবং শ্রীলঙ্কা বিভক্ত হয়। 5 নম্বর হলো পক প্রণালী। তাহলে পক প্রণালী, 5 না 6 নম্বর, 6 পক প্রণালী। পক প্রণালী সংযুক্ত করে লেখা যাবে বঙ্গোপসাগর প্লাস আরব সাগর, বঙ্গোপসাগর প্লাস আরব সাগর। বিভক্ত করেছে ভারত ও শ্রীলঙ্কাকে, ভারত মাইনাস শ্রীলঙ্কা, ভারত মাইনাস শ্রীলঙ্কা। 3টা প্রণালী হয়েছে কিনা দেখেন, বুঝতে পারছেন কিনা? এখনকার এখানে এই ম্যাপে 3টা প্রণালী, প্রণালীর 4টা কিন্তু নাম 3টা, কারণ মালাক্কা প্রণালীর নামে 2টি প্রণালী আছে। ক্লিয়ার? জান্নাতুল মাওয়া হয়েছে, তারপর হলো শহীদ ইমরান না ইসলাম, শহীদ ইসলাম। হয়েছে? কমেন্ট প্লিজ। বুঝতে পারলে ওকে। আমাদের মোট 16টা প্রণালী পড়বো, আমরা আজকে 6টা পড়ি। রাত অনেক হয়ে গেছে, এখন আবার না ঘুমালে আপনি ফজর নামাজ পড়তে পারবেন না। তাহলে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ, কালকে এখান থেকে বাকি অংশ পড়বো আল্লাহর রহমতে। ওকে, আল্লাহ হাফেজ।